আমাদের বাংলাদেশের নাগরিক কিভাবে ডিল হবে, বাংলাদেশের মানুষ কিভাবে প্রোটেক্ট হবে, এটা এন্টায়ারলি ইট ইজ আওয়ার অ্যাফেয়ার্স। দিস ইজ নাথিং টু ডু বাই দ্য ইন্ডিয়ানস। এক্স্যাক্টলি। ইন্ডিয়ানরা এখানে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে নো স্পোক করে। উই ওয়ান্ট দ্য ইন্ডিয়ান স্টুপিড ফরেন পলিসি মেকার্স টু স্টপ ইট রাইট অ্যাওয়ে। আমরা আমাদের বাংলাদেশ কিভাবে চলবে সেটা আমরা ডিসাইড করব। দেখুন, আমি এই যে আমার কলিগ গোবিন্দ প্রমাণিক, সে সবসময় ইন্ডিয়ার সাথে তুলনা করে যে ইন্ডিয়াতে মাইনরিটি অথবা মুসলমানরা কি বেনিফিট পাচ্ছে। এই তুলনা করতে পারেন, কিন্তু ইজ ইট জাস্টিফাইড যে সেই জন্য ইন্ডিয়া যা কিছু করছে সেই জন্য বাংলাদেশ হ্যাজ টু ফলো দ্য স্যুট? নট অ্যাট অল। ইন্ডিয়া কংগ্রেস যখন একটা ধর্ম নিরপেক্ষতা পলিসি ফলো করেছে, সেইখানে বিজেপি ধর্মকে ব্যবহার করে হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। এটা তো সমগ্র উপমহাদেশের সব হিন্দুদের জন্য একটা ব্যাড নিউজ। এইটা তো বাংলাদেশে যে ভালো হিন্দু, আমি দেশপ্রেমিক হিন্দু বলি, তাদের জন্য ব্যাড নিউজ যে ইন্ডিয়ান পলিসি তাদেরকে অ্যাডভার্স এফেক্ট করে। আমাদের দেশের নাগরিকরা কিভাবে থাকবে সেটা বাংলাদেশের আইন দ্বারা রেগুলেটেড হবে। ধর্মভিত্তিক রাজনীতি পৃথিবীর কোথাও সফল হয় নাই। যখন ইউরোপে চার্চের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধর্মীয় ক্ষমতা ছিল, তখন তারা সবচেয়ে বেশি নির্যাতনকারী হয়েছে। যার জন্য সেই একই ইতিহাস সাক্ষ্য দেয় যে ট্রাম্প সেই জন্য নির্যাতনকারী। ডানপন্থী যারা নেতানিয়াহু নির্যাতনকারী, ট্রাম্প উইল বি নির্যাতনকারী। দেখেন, একটা কথা বলা হয় যে গর্বাচেপকে ধরা হতো যে সিএ এজেন্ট, ইউএসএসআর ভেঙে ফেলছে, আর এই ট্রাম্পকে বলা হয় কেজিবির এজেন্ট। এখন এই এই মোদি কার এজেন্ট সেইটা কিন্তু ভবিষ্যৎ বলে দেবে। যে অনেকে বলে থাকে দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড, যে 47 সালে এই উপমহাদেশের মুসলমান প্রতি যে ডিসক্রিমিনেশন করা হয়েছে। আপনি পশ্চিম পাকিস্তানে অল্প একটু ভূমি দিলেন, আর আমাদের এখানে অল্প একটু ভূমি দিলেন, মুসলমান এবং হিন্দুর সংখ্যা তো অলমোস্ট সমান। উনি প্রমাণিক বাবু কোথায় পেলেন যে ভারতে 9% না 10% ছিল? অল থ্রু আমরা জানি ভারতে 15% মুসলমান ছিল। ভারতে 30 কোটি মুসলিম, পাকিস্তানে সেই সময় ছিল 15 কোটি, বাংলাদেশে 15 কোটি। আর সেই হিন্দুদের সংখ্যা ছিল, তার এটা হয় 60-70 কোটি। আর হিন্দু আছে 90 কোটির মতো ছিল। সেইখান থেকে বেড়ে সো জনসংখ্যার রেশিও অলমোস্ট 45-55 ছিল। তাহলে এই ব্রিটিশদের সাথে কোলাবরেশন করে 200 বছর ব্রিটিশের গোলামি করে তারা ব্রিটিশের একটা কৃপা পায়। এবং সেই সময় সব সময় হিন্দু জমিদার সিস্টেম সৃষ্টি হলো। তাদের বাড়ি থেকে ছাতি অন করে কেউ যেতে পারবে না, জুতো অন করে দিয়ে যেতে পারবে না। এই ধরনের একটা অমানবিক এবং একটা এই এই জমিদারি প্রথা যে সৃষ্টি করেছিল সেটা তো ইনহিউম্যান ছিল। সেটা তো পৃথিবীর কোথাও কোথাও এইটাকে সাপোর্ট করা যায় না। তো সেইটা এই ব্রিটিশরা সেই ব্রিটিশদেরকে ব্যবহার করে ব্রিটিশের মাউন্ট ব্যাটেনের ওয়াইফের সাথে জওহরলাল নেহরুর সম্পর্ক ছিল, ফিজিক্যাল সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, যেগুলা মতান্তরে অনেক অনেক কাহিনী আছে। তখন এই ম্যাপ বসে বসে ড্রিঙ্ক করে, মানে মদ খেয়ে তারপরে এইরকম ভাগ করছে। বাংলাদেশে যেভাবে ভাগ করেছে, এইটা কোনো ভাগ হয় আপনি বলেন? একজনের পাকের ঘর পড়ছে ইন্ডিয়ার ভিতরে, আর গোয়াল পড়ছে বাংলাদেশের ভিতরে, এইটা কেন হলো? আজকে সমস্ত উঁচু জমিগুলো সিলেটের সব পাহাড়গুলো নিয়ে গেছে ইন্ডিয়া, আর যেখানে ঢল আসলে সেইখান থেকে আপনি বা সেই সেই অংশ বাংলাদেশ। ইন্ডিয়া ফরেন পলিসি, ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের ফ্রেন্ড হয় যারা আপার রিপেয়ারিং হয়ে বাংলাদেশের পানি বন্ধ করে ইউনিলিটারালি, এবং বাংলাদেশে এমন কোনো ক্ষতি নাই যারা ইন্ডিয়া করছে না। ইন ইন ইনভেরিয়েবলি তারা বাংলাদেশকে একটা সাবসার্বিয়েন্ট প্রভিন্স হিসেবে কনসিডার করতে চায়। 1971 সালে তথাকথিত স্বাধীনতা যুদ্ধ তাদের স্বার্থের জন্য দিয়েছে, এবং সেইটা পেরেছিল এই পতিত আওয়ামী লীগের মাধ্যমে। বাংলাদেশকে ইন এফেক্ট একটা প্রভিন্স বানিয়ে ফেলছিল, এবং যা খুশি বাংলাদেশকে নিয়ে তাই করেছে। সেই জন্য যখনই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায়, বাংলাদেশ যখনই উন্নয়নের দিকে যেতে চায়, তখনই তারা এই মাইনরিটি কার্ড প্লে করে। আমি মনে প্রাণে আশা করি, আমি মনে প্রাণে একটা একটা জিনিস ভাবি যে ইন্ডিয়া পারলে বাংলাদেশের উপর একটা অবরোধ দিক। আপনাদের মনে আছে যে নেপালে সংবিধান প্রণয়নের সময় তারা 2টি ক্লজ সেখানে ঢুকাতে চেয়েছিল তাদের স্বার্থ রক্ষা করার জন্য ইন্ডিয়া। সেইটা নেপাল রাজি হয় নাই বলে 6 মাস নেপাল অবরোধ দিয়েছিল। সেই অবরোধের মাধ্যমে চায়নার এভিনিউ এই নেপালের এভিনিউ খুলে গেছে চায়নার সাথে, এবং তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে।
বাংলাদেশে যদি ইন্ডিয়া অবরোধ দেয়, যে মেডিকেল ভিসার অবরোধ তারা দিয়েছে, বাংলাদেশ উইল স্ট্যান্ড ফার্ম অ্যান্ড স্ট্রং অন ইজ ওন ফিট। বাংলাদেশের রেজিলিয়েন্ট বাড়বে এবং আমাদের অন্য এভিনিউ গুলো খুলে যাবে। আপনি জানেন যে বাংলাদেশের মানুষ এখন চায়নার দিকে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে। তো আমি সত্যিকার চাই ভারত একটা অবরোধ দিক, এবং সেইটা এই কারণেই বাংলাদেশে ভালো হবে যে বাংলাদেশে একটা তথাকথিত যে একটা ডিপেন্ডেন্সি এই চাল ডাল পেঁয়াজের উপর মানুষ বিশ্বাস করে, অনেকে ধারণা করে, মূলত ইন্ডিয়ান পাপেট যেগুলো তারা এটা ধারণা করে, তাদের এই রাইট। নোশনটা ভেঙে যাবে তখন। তাদের এই নোশনটা ভেঙে যাবে। সেই জন্য পারলে ইন্ডিয়া একটা অবরোধ বাংলাদেশে দেখ। আমাদের বাংলাদেশের নাগরিক কিভাবে ডিল হবে, বাংলাদেশের মানুষ কিভাবে প্রোটেক্ট হবে, এটা এন্টায়ারলি ইট ইজ আওয়ার অ্যাফেয়ার্স। দিস ইজ নাথিং টু ডু বাই দ্য ইন্ডিয়ানস। এক্স্যাক্টলি। ইন্ডিয়ানরা এখানে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে নো স্পোক করে। উই ওয়ান্ট দ্য ইন্ডিয়ান স্টুপিড ফরেন পলিসি মেকার্স টু স্টপ ইট রাইট অ্যাওয়ে। আমাদের বাংলাদেশ কিভাবে চলবে সেটা আমরা ডিসাইড করব। বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা তাদের কোনো কারণ নাই। তারা এই ইন্টারভেন করে শুধু বাংলাদেশকে লুটপাট করার জন্য, বাংলাদেশের শেখ হাসিনার মতো সরকার বসাবার জন্য। সেই জন্য বলি যে এই তাদের যে ওই তুলসী গাবার্ডের কথা আবার একটু আসি। আপনাদের মনে আছে যে ইরাক যখন ইনভেশন করেছিল, হুম। তখন সে যুদ্ধ করছে। তখন টনি ব্লেয়ার বলেছিল যে আমাদের কাছে ইন্টেলিজেন্স রয়েছে, তারা 40 মিনিটের ভিতরে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন করতে পারে। এবং পরে এটা প্রমাণিত হয়েছিল দ্যাট ওয়াজ এ ফলস ইন্টেলিজেন্স রিপোর্ট। এই তুলসী গ্যাবার্ড টাইপ যারা আছে, তাদের অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট ভুল থাকে। তারা মূলত একটা ইন্টারনাল হুম। ইন্টারনাল একটা এজেন্ডা নিয়ে তারা এই 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 ইস্যুগুলোকে সামনে আনে, বেসিক্যালি টু ডিস্ট্রয় মুসলিমস। সো সেখানে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশে আমাদের অ্যাসেট হলো আমাদের 20 কোটি লোক। আমাদের রাইট। আমাদের দেশে কারো কারো কোনো এই এই নাক গলাবার কোনো কথা নাই। আর বাংলাদেশে 33% হিন্দু যদি থেকেও থাকে, তো তাদেরকে কে তাড়িয়েছে? তাদেরকে তো মূলত তাড়িয়েছে আসলে আওয়ামী লীগ। এবং ইন্টারন্যাশনাল যে মাইগ্রেশন যে টেন্ডেন্সি, সেইখানে আপনার মোদি বলছে যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি হিন্দু আসে তাদেরকে তারা মাইগ্রেশন দিবে। তো হিন্দুরা তো এমনি ওখানে আরামের জন্য গেছে, কিন্তু যারা গিয়েছে, আমি যে শহরের বাসিন্দা পিরিজপুরে, আমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব গেছে, তারা কতটুকু ভালো আছে তারা জানে। কিন্তু তারা যে ওখানে আরামে আছে সেরকম মনে হয় না, কারণ তাদের দেহ পড়ে আছে ইন্ডিয়ায়, মন পড়ে আছে বাংলাদেশে। তো এটা এরপরও দিস ইজ হিজ রাইট, পার্সোনাল চয়েস, সে কোন দেশে থাকবে না না থাকবে। কারো খুশি হলে আমেরিকা যাবে, কারো খুশি হলে কানাডা যাবে, কারো খুশি হলে ইন্ডিয়া যাবে। সো বাংলাদেশে অত্যাচারিত হয়ে ধর্মের ভিত্তিতে গিয়েছে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। একমাত্র এইটা দেশ হলো একটা ইন্ডিয়া নারী। ধর্মের ভিত্তিতে মানুষকে আহ্বান করে এখানে আসে থাকতে পারবে, এতটা আপনি বড় আপনি কোনো দেশ। কানাডা গেছেন, আরো বহুত মানুষ বহুত জায়গায় এখানে গেছে, এটা তো তার তার ব্যক্তিগত পৃথিবীর চয়েস। আর কোনো দেশ হ্যাঁ, কখনো বলে না যে কোন ধর্মের মানুষ এসে হ্যাঁ, থাকবে না থাকবে, আর কোনো দেশ নাই, একমাত্র ভারতে দেখলাম যে একমাত্র তাদের হ্যাঁ। নিজস্ব মেজরিটি তো সেই জন্য এই যে থাকতে পারে। এই এইটাকে এই যে হিন্দু মুসলমান ইস্যু, মাইনরিটি, এটা না আমরা আলোচনা করে একটা এমন একটা জায়গায় নিয়ে আসছি, একটা হাইপ তুলে দিই, এটা আসলে ওরকম কোনো ইস্যুই না। এটা ওরকম কিছু না। প্রফেসর ইউনুসকে ইন্ডিয়া ডিএস্টেবলাইজ করবে, এবং তাদের যে পলিসি, দ্রুত নির্বাচন, প্রেসিডেন্টকে না সরানো, আপনার ঘোষণাপত্র না দেওয়া, এইগুলো তো তারা করবেই, কারণ তাদের পুতুল সরকার এখান থেকে পতন হয়েছে। এবং পতনটা হয়েছে শুধু আওয়ামী লীগের না, পতনটা ইন্ডিয়ান পতন হয়ে গেছে। তাদের মাথা গরম হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, তারা আবল তাবল রাইট। করতেছে। তারা এখন এখান থেকে এবং তারা সাকসেসফুলি যে প্ল্যানটা নিয়েছে সেইটা বিএনপির কোন কোন নেতৃত্বের মুখ থেকে আনতে পেরেছে। এইটা বিএনপির জন্য একটা ডিজাস্টার হবে। বিএনপির এইখানে একটা কিভাবে তারা ব্যালেন্সটা মেনটেন করবে, কিভাবে পার্থক্য ডিস্টিংগুইশ করবে যে ইন্ডিয়ান পলিসি তারা ফলো করছে না, এইটা বিএনপির সামনে একটা বিগেস্ট চ্যালেঞ্জ। মানুষের মনের ভিতরে যদি এই ধারণা চলে যায় যে ইন্ডিয়া যেটা চাচ্ছে সেটা বিএনপি করছে, তাহলে বিএনপির জন্য একটা ডিজাস্টারাস হবে। তো সেই জন্য আমরা বলছি যে আমাদের এটা জায়গা আমাদের থেকে সামনে একটা সুযোগ আসছে। এটা আমাদের সামনে একটা সুযোগ আসছে। প্রফেসর ইউনুস নিশ্চয়ই অনভিজ্ঞতা থেকে এখন অভিজ্ঞতার দিকে আসছে। তার এই অ্যাডভাইজারি কমিটি এখনো পরিবর্তন করে ভালো মানুষ নিতে পারে, সাহসী মানুষ নিতে পারে। সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক দলগুলোর ভিতরে রিফর্মস দরকার। যারা ক্ষমতা আসতে চায় তারা জন আকাঙ্ক্ষা, বিপ্লবের আকাঙ্ক্ষা মাথায় নিয়ে তাদের পলিসি প্রমোট করে দলের ভিতরে জবাব দিতে আনবে,
দলের ভিতরে গণতন্ত্র আনয়ন করবে, দলের ভিতরে দুর্নীতি নিবারণের ব্যাপার থাকবে, দল যাতে পরিবারতন্ত্র না হয়, যোগ্য দক্ষ লোককে সামনে আনার পক্ষে থাকবে, চাটুকর বাটপাল লুটেরা চরিত্রহীন এবং যে করাপ্ট লোক তাদেরকে দল দূরে সরাইয়া বিচারের সম্মুখীন করবে, সেইটাই হলো মানুষের আকাঙ্ক্ষা। এই রাজনীতি আমরা দেখতে চাই যে এমপি হইলেই মানি মেকিং মেশিন হবে না, রাজনীতি করলে চুরি ডাকাতি অনৈতিক কাজ করা যায়, নিজের ফ্যামিলি বিদেশে পাঠাইয়া বাংলাদেশকে লুটপাট করা যায়, সেই রাজনীতি দেশে মানুষ দেখতে চায় না। এবং 5ই আগস্টের পরে আমরা মনে করি বাংলাদেশের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হইয়া জন আকাঙ্ক্ষা ধারণ করে, বিপ্লবের আকাঙ্ক্ষা জি। ধারণ করে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।